মোহিতবাবু কিছু বলবেন। মোহিতবাবু বলুন। আচ্ছা, যেরকমটা বলেছিলাম যে যারা ইন সার্ভিস ছিল না আদৌ, কিন্তু 18 মাসের ওই ডিগ্রিটা করে নিয়েছিল একটা আশায় যে এটা পরবর্তীকালে তারা কাজে লাগবে এবং তুলনামূলকভাবে কম খরচায় করা যাচ্ছিল, অনলাইনে বাড়িতে বসে সময় বাঁচিয়ে করা যাচ্ছিল, তাই অনেকেই সেই সময় এই সুযোগটা নিয়েছিল এবং এই ডিগ্রিগুলো করেছিল। এবং এটার করার পিছনে কিছু উৎসাহ দিয়েছিল বিভিন্ন আধিকারিকরা, কারণ তারা সেই সময় কোর্সটা নিয়ে নানান রকম ব্যাখ্যা করতো যে এটা পরবর্তীকালে অন্য ডিগ্রির মতো সমান তুল্য হবে, এই সেই বলে তারা প্রচার করতো এবং এর ফলে অনেক ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে এবং আশায় এই ডিগ্রিটা করেছিল, কিন্তু বাস্তবে তারা ইন সার্ভিস ছিল না। বিভিন্ন যে যেখানে পেরেছে একটা ইন সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখন চলে আসছে, সেগুলো আমরা তুলে ধরেছি এবং পর্ষদও যথাযথ দাবি রেখেছে। বিস্তারিতভাবে পর্ষদ প্রথমে বলার সুযোগ পেয়েছিল এবং পর্ষদ ডিটেলসে তাদের তথ্যগুলো দেখিয়ে সমস্তটাও কিন্তু তুলে ধরেছে যে এরা কিভাবে ইন সার্ভিস হলো। আজও এরা যে স্কুলগুলো বলছে সেই স্কুলগুলোর অস্তিত্বই নেই সরকারি হিসাবে, সরকার এদের অনুমোদনই দেয়নি এইসব স্কুলগুলোর অধিকাংশ। এর আগের নিয়োগেও যে ভেরিফিকেশন হয়েছিল সেখানেও বলা হচ্ছে প্রায় কোনো ক্যান্ডিডেটই যোগ্য পাওয়া যায়নি। তো আপনারা দেখেছেন আরটিআই রিপোর্টে যে 22 স্টেটে এরকম এনআইএস পাস করে রয়েছে প্রায় 5000-এর উপরে, 5200-300 এরকম ছিল। তারপরে 23 স্টেটেও এনআইএস পাস করে রয়েছে, আগের নিয়োগে রয়েছে, এরকম নিয়ে টোটাল সংখ্যাটা প্রায় 8-9 হাজার হবে। তারা নিয়োগে বসছে, এবার তারা কিন্তু প্রত্যেকে বাদ যাবে। আমরা আশাবাদী আমরা রায়টা পাবো। আজকের রায় দিয়ে দিতেন বিচারপতি, কিন্তু যারা মামলাকারী ছিলেন তাদের সময় তারা নিয়েছেন এবং তারা বলেছে সামনে ছুটি আছে, ছুটির পরে বলবে। 9 তারিখে আবার মামলাটা রেখেছে। আমরা আশাবাদী ছিলাম যে আজকে এই রায়টা পেয়ে যাবো এবং প্রথম ধাপে যদি শুনানি শুরু হতো হয়েও যেত এবং আজকে রায়ও হয়ে যেত। যেহেতু প্রথমে 2009-এর কিছু মামলা চলছিল দীর্ঘ সময় ধরে, সেজন্য আমাদেরটা পরে শুনানি শুরু হলো, তাই সময় লেগে গেল এবং আজকেও আমাদের সিনিয়র অ্যাডভোকেট রাখতে হয়েছিল, সেখানে একটা খরচা হচ্ছে। আপনাদের বারবার বলছি যে এরা যখন তখন, কারণ এরা তো শেষ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না, এরা এখন বাদ হয়ে যাচ্ছে হাইকোর্টের রায়ে। তো এরা শেষ চেষ্টাটা কিন্তু করবে নানানভাবে। অনেকে দেখছেন বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে যাদের আমরা এর আগে বাদ দিয়েছি, যে বিএড দিয়ে যারা বসেছিল টোটাল তারা বাদ চলে গেছে, তারপরে 23-25 ব্যাচ টোটাল বাদ চলে গেছে। এই যে যাদের আমরা বাদ দিয়েছি আইনতভাবে এবং হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, তারা কিন্তু এখন নানানভাবে চেষ্টা করছে, নানান গ্রুপে লেখালেখি করছে, তারা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট এই সেই করবে। তো সেখানে কিন্তু আমরা দিনের দিন লড়াই দিতে পারবো না ফান্ড না থাকলে। সুপ্রিম কোর্টে প্রত্যেকে জানো খরচা কিরকম। আমাকে হঠাৎ যদি বলা হয় যে কালকে তোমাদের এরকম এগেনস্টে একটা মামলা গেছে, তোমাকে উকিল রাখতে হবে, ওই 3-4 লাখ টাকা আমি দিনের দিন পারবো না। পরিষ্কারভাবে বলছি, এই বাস্তব বোধটা যদি রাখেন তো সাহায্য করুন। প্রত্যেকেই জানেন যে একটা মিনিমাম 2-3 লক্ষ টাকা উঠতে আমাদের কয়েক মাস লাগে, সবাই যদি সহযোগিতা করে তো। কারণ আমরা সবাই বেকার, ম্যাক্সিমাম 500, কেউ 200-300 এরকমও সাহায্য করে। আমরা এইবারটায় যার জন্য কিছু যারা নতুন ক্যান্ডিডেট একদম কোনোবার ফান্ড দেয়নি তাদেরকে বারবার বলেছি যে আপনারা ন্যূনতম 500 টাকা দিন, তাহলে গ্রুপে অ্যাড করা হবে, না হলে গ্রুপে অ্যাড করা হবে না। এইটাও বলা হয়েছে, আগে এরকম কোনোবার আমরা করিনি যে যা দিয়েছে আমরা নিয়ে গ্রুপে অ্যাড করে দিতাম। কেউ 200-100 দিয়েও অনেকে আমাদের গ্রুপগুলোতে অ্যাড রয়েছে বিভিন্ন কেস গ্রুপে, কিন্তু এইবার আমরা এইটা করলাম, কিন্তু তাও দেখছি ছেলেমেয়েরা ফান্ড দিচ্ছে না। তো একটা মিনিমাম ফান্ড উঠতে কিন্তু আমাদের দীর্ঘ সময় লাগে এবং আমরা দিনের দিন লড়াইটা দিতে পারবো না, সত্যি কথা বলছি। আর কতগুলো মামলা আমাদের চালাতে হচ্ছে আপনারা জানেন। প্রশ্নভুল মামলা আমরা 2017-22-এর এগেনস্টে লড়ছি, 2014 এগেনস্টে সুপ্রিম কোর্টে লড়ছি। আমাদের বিএড মামলা কতগুলো আমাদের রিট ফাইল করতে হয়েছে, সেগুলো পেন্ডিং রাখতে হয়েছিল, সময়ের মধ্যে না করলে আবার সমস্যা হয়। যদি আমরা ব্যতিক্রম রায় পেতাম বা পর্ষদ ব্যতিক্রম কোনো স্ট্যান্ড নিত তখন আমাদের সেগুলো মুভ করতে হতো, তাই আমরা মামলা ফাইল করে রেখেছিলাম। মামলা ফাইল করতে একটা খরচা আছে সেখানে। তারপরে আমরা বিএডের ওদের মামলাতেই রায় পেয়ে গেলাম, ওরা নিজেরাই মামলা করেছিল, তাতে রায় পেয়ে গেলাম, বিএড টোটাল বাদ হয়ে গেল। ফিজিক্যাল এডুকেশন বাদ দেওয়ার জন্য আমরা মামলা করে রায় পেয়েছিলাম। আমরা ক্লাস 5 একদম শুরুর মামলা, সেখানে রায় পেয়েছিলাম। আমরা এনআরএসদের বাদ দেওয়ার পক্ষেও আশাবাদী রায় পাবো, আজকে শুনানি হয়ে গেল।
তো এরকম অনেক মামলায় আমরা তো লড়াই করছি। ইন সার্ভিসের এগেনস্টে আমরা মামলা করেছি, প্রত্যেকে জানো। সেই মামলাও আমরা সময় মতো শুনানি হবে এবং রায় পাবো আশাবাদী। ইন সার্ভিসটাও অনেকটা বাদ চলে যাবে, তাহলে দেখবেন প্রতিযোগিতা অনেকটাই কমে আসছে। আর যে ডিগ্রিগুলো রয়েছে, যে মিথ্যা তত্ত্ব দিয়ে টেট উত্তীর্ণ হয়েছে, যেরকম আমরা 23-25 যে গ্রাউন্ডে বাদ দিলাম, এরকম অনেক আছে অন্যান্য ব্যাচগুলোতেও। তাদের এগেনস্টও পদক্ষেপ হবে, পর্ষদ কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখে নিয়ে। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে রোজ একই প্রশ্ন বারবার অনেকে করে, সেটা এর আগে ডিটেলসে অনেকবার লাইভ সহ ভয়েস সহ পন্থা বলে দিয়েছি। আপনারা নিজেরা চেষ্টা করুন, আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমি নিজে বারবার সব জায়গায় জানিয়েছি। আর এখন প্রসেস শুরু হওয়ার পর পর্ষদ কিন্তু কারোর সাথে দেখা করবে না, পরিষ্কার বলছি। প্রসেস শুরু হয়ে গেছে যেহেতু, কারোর সাথে দেখা করবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি পন্থা বলে দিয়েছি, আপনারা আপনাদের মতো অভিযোগ জানান। আমি ব্যক্তিগতভাবে যা যা করার করেছি, এরপরে আপনারা জানান, বাকিটা পর্ষদের সিদ্ধান্ত, ঠিক আছে? আর আগামী দিনে আরও পদক্ষেপ হবে, শূন্যপদ বাড়ানোর জন্য লড়তে হবে, আর আইনি লড়াইগুলোর জন্য কিন্তু সহযোগিতা চাই। দেখুন, সহানুভূতির কোনো জায়গা নেই। যারা পূর্ণ প্রশিক্ষিত এবং পরবর্তীতে যারা উত্তীর্ণ হয়েছেন, প্রত্যেকে নিজের জায়গা থেকে কেন বুঝতে পারছেন না, ব্যাপারটা বুঝতে পারছেন না। কত একই কথা বারে বারে বলতে হবে। আজকে এনআরএসের আজকে হিয়ারিং হলো, ফুল হিয়ারিং হলো। হয়তো আজকে অর্ডারটা আমরা পেয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের যে অপোজিশন যারা ছিলেন তারা ডেট চেয়ে নিয়েছে একটা, তো ভ্যাকেশনের পরেই হবে। কিন্তু সামনের দিনে অনেক মামলা আছে যেগুলো আমরা সবাই জানেন বিষয়, এগুলো আপনারা ফান্ডিংটুকু করুন, এটুকু বলবো। কারণ দিনের শেষে একটা ভালো অ্যাডভোকেট, একটা সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে যথেষ্ট খরচ আছে, এটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। অনেকেই চুপচাপ আছে, এমনি এমনি হয়ে যাচ্ছে সব কিছু, এমনি এমনি 23-25, এমনি এমনি 22-24, এমনি এমনি এনআরএস, এমনি এমনি ইন সার্ভিস, এমনি এমনি হয়ে যাচ্ছে। এতবার বলতে হচ্ছে কেন? যারা ফান্ডিং করেছেন, আবারও সুভাষচন্দ্র বাগের যে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, এটা 200-100 টাকার ব্যাপার নয়। বারবার একটা কথা বলছি, আজকে 2022 সালে টেট উত্তীর্ণ সংখ্যা যদি 20,000 হতো, তারা বুঝতো ব্যাপারটা। আজকে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকে বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে যাচ্ছে, ফুল দমে পড়াশোনা করছেন। আপনারা কি জানেন এত কম ভ্যাকেন্সিতে আপনার চাকরিটা হবে কিনা? আজকে এই জায়গাটা কেউ বুঝতে পারছেন না কেন? এরপরে কিন্তু ছেড়ে দেবো, আমরা যতক্ষণ পর্যন্ত পাচ্ছি করছি, এরপরে কিন্তু ছেড়ে দেবো। কম্পিটিশন কী হারে বাড়বে সেটা আপনারা দেখবেন। লড়াইটুকু তো করতে হবে, লড়াইটুকু তো করতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজের নিজের স্বার্থে কেউ আলাদা আলাদা গ্রুপ খুলছেন, কেউ আলাদা আলাদা নিজের স্বার্থে আলাদা আলাদা গ্রুপ খুলছেন, কিন্তু সার্বিকভাবে লড়াই করছে কারা? এই ঐক্যমঞ্চ সার্বিকভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে। অনেকে নিজের স্বার্থের জন্য আলাদা একটা গ্রুপ খুলে কোর্ট কেস করছে, কিন্তু সার্বিক স্বার্থে লড়াই এখনো পর্যন্ত চালিয়ে গেছে। আপনারা বিভিন্ন দিকে বড় বড় বিপ্লবী আছে, বিপ্লবী গ্রুপ আছে বিভিন্ন, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। চুপচাপ শীত ঘুমে থাকলে হবে না, এটুকু বলার। আর বিশেষ কিছু বলার নেই। সকাল থেকে এসছি, আবার বাড়িতে ফিরতে হবে, আর বিশেষ কিছু বলার নেই। সবই বলে দিল মহিত বিদেশদা। আমি শুধু একটা কথাই বলবো, যে বিগত দিনে আন্দোলন করে বলেছিলেন, আমরা ইতিমধ্যে আমরা মানে মিছিল করেছি, সেখানে উপস্থিত আপনারা দেখেছেন যে অনেকেই বলেছিল যে দাদা মিছিল আন্দোলন করুন, রাজপথে নামুন। তো আমরা রাজপথে নেমে কি দেখলাম? সেই যারা আসে 100-150, এর বেশি হয়নি। সেটা আমাদের মানে মিছিলের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই এখন আমরা আইনি পদক্ষেপ যেগুলো আছে, এই আজকে যেমন সকালবেলা এসেছি, বিদেশ দ্বারা এসছে, মোহিত এসছে আমার থেকে আগে, সেই সকালবেলা এসেছি, এখন প্রায় 5:30-6টা বাজে। এখন অবধি আমরা কোর্টে ছিলাম। আমাদের আজকে এনআরএসের মামলা ছিল, আমাদের অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তো যাই হোক, আজকে রায় হয়ে যেত, কিন্তু অপোনেন্ট যারা ছিল তারা সময় চাইলো আফটার ভ্যাকান্সির পরে, সেটা ভ্যাকেশনের পরে আশা করি সেটা আমরা রায় পেয়ে যাব। আমাদের একটাই বলার উদ্দেশ্য আপনাদেরকে, যে ইমিডিয়েট আপনারা যারা এখনও পর্যন্ত ফান্ড দেয়নি ভাবছেন, আর তাদেরকে বলবো ভাবার কোনো বিষয় নয়, বা দিয়েছেন তাদেরকে আবারও বলছি, যে যদি কম্পিটিশান কমাতে চান, যদি মনে করেন না এবারই মানে চাকরিটা আমার প্রয়োজন, তো আপনারা ফান্ডিংটা করুন। ফান্ডিং যখনই শেষ হয়ে যাবে, একে তো ফান্ডিংয়ের পরিমাণ কম, কালকে সারাদিনে মাত্র 3,423 টাকা সম্ভবত, সারাদিনে 3,423 টাকা সম্ভবত ফান্ড এসছে কালকে সারাদিনে, যেহেতু আমার অ্যাকাউন্টে আসছে।
সেই জন্য আমি আপডেটটা আমি জানি। তাই এইভাবে যদি 3,400 ফান্ড আসে একটা দিনে, তাহলে কত ফান্ড উঠছে। তো অনেক এসছে তোর, সেটা বলছি। মাঝে মাঝে তো আমি কালকে তো বলছি। 1,000 1,500 সেগুলো যাই হোক, বল। এইভাবে যদি ফান্ডিং আসে তাহলে আপনারা ভাবুন যে অনেকে ভাবছে না এদের কাছে প্রচুর ফান্ডিং আছে এ করছে, কিন্তু সেটা আলটিমেটলি যে কতটা মিথ্যা সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। সেটা সুপ্রিম কোর্টে গেলেই বুঝতে পারবে। সেই জন্য বলছি এখনো সময় আছে। যদি অন্য মানে তোমার বিএড তো বাতিল করে দিয়েছি, 14 প্রশ্নভুল মামলা, তারপরে আরও আনুষঙ্গিক অনেক মামলা আছে, তাদেরকে আটকাতে চান, কম্পিটিশন কমাতে চান, সর্বোপরি নিজের চাকরিটা সুনিশ্চিত করতে চান, তো অবিলম্বে ফান্ডিং করুন। সকালে এসছি, এখন বাড়ি যেতে যেতে না ম্যাক্সিমাম 10টা 10:30 তো বাজবেই। আমাদেরও পড়াশোনা আছে, এই একটা দিন আসছি, আজকে মামলা আছে, কাউকে তো কাউকে আসতে হবে, তো সেই জন্য আমরা এসছি। অনেকে বলে এদের পড়াশোনা, পড়াশোনা আমাদেরও আছে, আমাদেরও মুখ দেখলে ইন্টারভিউতে নাম্বার দেবে না, আমাদেরকে পড়তে হবে। আমাদের বিদেশ দা কালকে যা ডেমো দিয়েছে আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি, বিদেশ দা এত সুন্দর ডেমো দিতে পারে। সত্যি বিদেশ দা খুব ভালো ডেমো তৈরি করেছে, আশা করি আমাদেরকেও ভালোভাবে ডেমো প্র্যাকটিস করাবে। কোথায় ডেমো দিল? কালকে এতে একটা গ্রুপে দিয়ে আমাদের সঙ্গে দিয়েছে, হেভি ডেমো দিয়েছে। যাই হোক, আশা করি আমাদেরকেও তৈরি করে উনি দেবেন। সবাইকে বলবো পাশে থাকুন। আর অনেক গ্রুপ আছে, হ্যাঁ, দিনের শেষে কারা কাজ করছে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। আর কিছু বলার নেই, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আর ইন্টারভিউ নিয়ে যেটা বলবো, বিদেশ দাস আগেবারই বলে, আমিও বলি, সব কিছু ভাই মনোবল। আপনি কত পড়াশোনা করে গেছেন, অনেক কিছু পড়েছেন, অনেক টেরের বই পড়েছেন, অনেক নোট পড়েছেন, কিন্তু ওই যে 5 মিনিট সেটা সম্পূর্ণ আপনার। আপনি কোনো কোশ্চেন যে 5-10টা কোশ্চেন করবে সব করা পারবেন এমন কোনো কথা নয়। কতটা বিনয়ের সঙ্গে বললেন, স্যার এই মুহূর্তে মনে নেই, ওটা আমি পরে জেনে নেব। কতটা মানে শিশু মনস্তত্ত্ব হিসাবে কতটা শিশুদের মতো করে যাদের বাস্তব উদাহরণ, যে আগের দিন একটা উদাহরণ বিদেশদা দিচ্ছিল। ঠিক আছে, তুই পড়াশোনা পড়ে বলে এখন শেষ করে বাড়ি যাবো। যে বলছিল যে শ্যামল তুমি কি খেয়ে এসছো, তোমার বাড়িতে আজকে মাংস হয়েছে না, তুমি মাংস খেয়েছো, মাংস খেতে খুব ভালো লাগে। এই যে প্রাণীজ খাদ্যর যে উদাহরণটা বিদেশদা দিয়েছিল, আরো যে হাম্বা পড়া বন্ধ করবি, যাই হোক, মামলা বাড়ি যাবো, ট্রেন পাবো না। এইভাবে আপনারা শিশু মনস্তত্ত্ব অনুসারে ডেমো দিতে হবে, তারপরে ভালো নাম্বার হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন আর পজিটিভভাবে পড়াশোনা করুন, পাশে থাকুন, ফান্ডিং করুন। ধন্যবাদ।